আনিত অনেক কষ্টে নিজেকে শান্ত করে রেখেছিল। মনের মধ্যে ক্ষীণ আশা ছিল তরু একটা কিছু করবে, একবার অন্তত মুখ ফুটে বলবে। তার একটু সময় চাই, কিন্তু এমন কিছুই হলো না। পাত্রপক্ষের লোকজন যখন তাকে খুব বেশি পছন্দ করে, সেই দিনই তার হাতে আংটি পরাতে চাইল। তখন আর সে বিরোধ করেনি, উল্টো নিশ্চল হাতটা রোবটের মতো বাড়িয়ে দিল স্মরণের দিকে। আনিত শার্টের আস্তিন খামচে ধরল। তার বুকে খুব সূক্ষ্ম একটা ব্যথা অনুভব হচ্ছে। ওই ব্যথাটা ধীরে ধীরে শরীরের সব জায়গায় ছড়িয়ে পড়ছে। তার অন্তরাত্মা চেঁচিয়ে বলছে, না তরু, তুমি এমনটা করতে পারো না, আমি তোমায় ভালোবাসি। স্মরণ তরুর হাতে আংটি পরালো। তরুও রাহেলার হাত থেকে চকচকে ধাতুর আংটিটা নিয়ে স্মরণের হাতে পরিয়ে দিল, একেবারে আনিদের চোখের সামনেই। আনিত হতভম্ব হয়ে বসে সেই দৃশ্য দেখল। তার মাথা ব্যথা হতে লাগলো হঠাৎ। সবার হইহুল্লোড় আর শোরগোলের ভেতরেই সে টের পেল তার বুক ফেটে কান্না আসছে। স্মরণ নামের ছেলেটার সাথে বিয়ে ঠিক হওয়ার পর তরু নিজেই আনিদের সাথে যোগাযোগ করা বন্ধ করে দিল। তার এঙ্গেজমেন্ট হওয়ার পর সেই রাতে আনিত কয়েক দফা চেষ্টা করেছিল তার সাথে দেখা করার, শুধু একবার খোলাখুলি সামনে থেকে সব কিছু নিয়ে কথা বলার জন্য। তরু অনামিকা আঙুলে ওই চকচকে আংটিটা সহ্য হচ্ছিল না আনিদের। ওই আংটিটা তার পরানোর কথা ছিল, স্মরণ নামের কোনো ছেলের ছিল না। তরুই এক প্রকারের উপেক্ষা করে গেল তাকে। রাতে সবাই খাওয়ার পর আনিত সুযোগ বুঝে তরুকে বলল, তরু, আমার একটু কথা আছে তোমার সাথে। তরু শান্ত চোখে তার দিকে তাকালো। আনিত খেয়াল করলো তরুর মধ্যে কোনো অস্থিরতা নেই। সে যেমন তড়পাচ্ছে, তরু ভেতরে তেমন বিকার নেই। সে খুব স্বাভাবিক, স্মরণের মায়ের সাথে হেসে কথা বলছে, তার বাড়ির লোকেদের সাথে দিব্যি মিশে যাচ্ছে। যেন এই বিয়ে নিয়ে তরুর কোনো আপত্তি নেই, নেই বিন্দু পরিমাণ দুঃখ। কিন্তু এমনটা হওয়ার তো কথা না। তরু আনিতকে ভালোবাসে, অন্য ছেলের সাথে বিয়ে হওয়ার ব্যাপারটা তরু কেন সহজভাবে নেবে? ওর তো এখন বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদার কথা, আনিদের হাত দুটো ধরে বলার কথা, আমি ওই ছেলেকে বিয়ে করতে চাই না, আমি চাই তোমাকে। কিন্তু তরু এবার আর এই কাজ করল না। কেঁদে কেঁদে আর নিজের সম্মান খোয়াতে চাইল না। অনেক খেয়েছে লাথিউসটা। আর না, শত শত কল আর মেসেজের পরেও যে ছেলে আসেনি, এমন করুণ করে আর্জি জানানোর পরেও যে ছেলে বিনিময়ে এত গাছাড়া ভাব দেখিয়েছে, তার জন্য চোখের জল অপচয় করা তরুণ জন্য হারাম, ঘোর অন্যায়। তরু আর এই অন্যায় করল না এবার। তার সাথে সেদিন বিয়ের কথা পাকাপাকি হলো স্মরণের। বড় ছেলে আবার বিদেশ চলে যাবে বলেই স্মরণের বাবা মা একটু তাড়াহুড়ো করছিলেন। বলছিলেন 1 মাসের মধ্যে বিয়ের কাজটা সেরে ফেলবে। সোহেল সাহেবও সেটা নিয়ে কোনো মতবিরোধ করেনি। তরুর আচরণ বেশ স্বাভাবিক, সে সবার সাথেই মিশল, বিনীতভাবে কথা বলল, আনিতকেও এড়িয়ে গেল পুরোপুরি সজ্ঞানে। সে এত শক্ত প্রকৃতির মেয়ে নয়, তবে সেদিন খুব জোর পেল ভেতরে। যেই ছেলেকে চূড়ান্ত অসহায় হয়ে নিজের বিয়ের কথা জানানোর পরেও সে সর্বোচ্চ পরিমাণ অবহেলা করে তরুকে ফিরিয়ে দিয়েছে, সেই ছেলের জন্য মন খারাপ করবে তরু? সেই ছেলে কি আদৌ তরুর চোখের পানির যোগ্য? সেদিনের পর অনেক চোখের পানি ফেলেছে তরু। এরপর মনকে শক্ত করেছে। খোদা তার কপালে যা রেখেছেন তার সাথে ঠিক তাই হবে। তবুও আর কারো দ্বারস্থ হবে না, কারো কাছে গিয়ে এই কথা শুনবে না যে কি হয়েছে, বিয়ে ঠিক হলো, করবে বিয়ে, সমস্যা কি? এত বেশি ফেলনাও তরু ভাবে না নিজেকে। আনিতকে তরু ভালোবাসত, তার সাথেই সংসারের স্বপ্ন দেখত তরু। কিন্তু একদিন সে অনুভব করল ভালোবাসা আর ভালো থাকার মধ্যে অনেক তফাৎ আছে। আনিত তার প্রেম, তবে পরিতৃপ্তি নয়। আনিত তার ছাউনি, তবে ডানা সে। আনিদের যে ব্যক্তি না যার কাছে ছুটে গিয়ে তরু প্রাণ খুলে কাঁদতে পারে। আনিদের আত্মগরিমা ছিল, ওই আত্মগরিমার সামনে তরুর অসহায়ত্ব তাকে আনন্দ দিত। তরু আর এবার অসহায় হলো না। তরু এবার ঠিকই বুঝে গেল ভালোবাসা আর ভালো থাকা বহু দূরে অবস্থান করা দুটো শব্দ। যাকে আমরা ভালোবাসি প্রয়োজন না যে তার সাথেই আমরা সবচেয়ে ভালো থাকি। তাকে আংটি পরানোর সময় আনিদের প্রতিক্রিয়া কী ছিল সে দেখেনি।
দেখার প্রয়োজন বোধ করেনি। দুর্বলতা কাটাতে হবে এই ভেবে বারবার আনিতকে এড়িয়ে গেছে সে। তবে আনিতের প্রতিক্রিয়া একদিনেই বুঝে গেল তরু। প্রায় 10 বছরের প্রায় 10 বছরের অধিক আনিত কথা বলতে চেয়েছে তার সাথে। তাকে কল দিয়েছে, ডেকে নিয়ে কথা বলার চেষ্টা করেছে। ছটফটে চোখে অনেকটা সময় তার দিকে তাকিয়ে তাকে নিজের অসহায়ত্ব বোঝাতে চেয়েছে। তরু বুঝেও না বোঝার ভান করল। আনিত যখন বলল, তুমি সত্যি বিয়ে করে নিচ্ছ তরু? সত্যি? আমার কথা তোমার একবারও মনে পড়বে না? তরু তখন হেসে জবাব দিয়েছে, তোমার কথা মনে পড়ার সাথে বিয়ে করার কি সম্পর্ক? তুমি স্রেফ আমার একজন রিলেটিভ। মনে পড়তেই পারে, তবে সেটা আমার বিবাহিত জীবনে কোনো প্রভাব ফেলবে না। সেদিন তার ওই একটা কথা আনিদের পুরো সত্তাকে কয়েকশো টুকরায় গুড়িয়ে দিল। আনিদের দম্ভের পাহাড় ধসে পড়ল। চির ধরল তার টনটনে আত্মসম্মানে। একেবারে মুখ থুবড়ে সে গড়িয়ে পড়ল মাটিতে। টের পেল তরু আর ব্যাকুল হয় না তার জন্য। সদ্য পরিচয় হওয়া ইঞ্জিনিয়ার ছেলেটাকে মেনে নিতেও কোনো আপত্তি নেই তরুর। আনিত ঠোক কিনল, শূন্য চোখে তাকালো তরুর দিকে। তরুর মুখটা এক চিলতে হাসিতে ভরা। আনিতের ভয়াবহ যন্ত্রণা হতে লাগলো তাকে আর শরণকে একসাথে দেখে। এরপর প্রায় 1 সপ্তাহ আনিত কয়েক দফা চেষ্টা করেছে তরুর সাথে আলাদা করে কিছুক্ষণ কথা বলার, কিন্তু তরু সেই সুযোগেই দেয়নি তাকে। যখনই আনিত তার হাত ধরেছে, দুর্বল হয়েছে তার সামনে, তখনই সে অবাক হয়ে বলেছে, এমন কেন করছো? উই আর জাস্ট রিলেটিভস আনিত। এর 1 সপ্তাহ পর আনিত একটা চিঠি পাঠালো তরুর কাছে, তাও আবার তুষিবের মাধ্যমে। চিঠির উপরে তার পরিচয় দেখেই তরু দীর্ঘশ্বাস ছাড়ল। চারপাশে তাকিয়ে ঘরের দরজা বন্ধ করে এলো। ঘর একেবারে নীরব, মালতুপুরের গুমট পরিবেশ। আগামীকাল তরুর একটা ক্যাফেটেরিয়াতে গিয়ে শরণের সাথে দেখা করার কথা। মন এমনি বিক্ষিপ্ত হয়েছিল। এর মধ্যে এই চিঠিটা পেয়ে তার নিজেকে আরও দুর্বল মনে হলো। সে কাপা হাতে কাগজের ভাঁজ খুলল। তরু, জীবনের একটা রঙিন সময় বোধহয় আমরা ছেড়ে এসেছি, তাই না? অথবা কে জানে, আমি হয়তো সেই সময়ের সমাপ্তি ঘোষণা করে এসেছি। একটা সময়ে তোমার আমার প্রেম ছিল। এক আকাশের নিচে বসে আমরা আড্ডা দিতাম, গল্প করতাম, নানান বাহানায় তোমাদের বাড়ি আসতাম তোমাকে এক নজর দেখব বলে। ওই এক প্রেমে আমাদের লক্ষ কোটি স্মৃতিও জমা হয়েছিল। তোমাদের বাড়ির আনাচে কানাচে কতবার লুকিয়ে লুকিয়ে দেখেছি তোমায়। তুমিও দেখতে। একটু অবসর হলেই বাগানের প্রকাণ্ড শিমুল গাছটার নিচে দাঁড়িয়ে দুটো কথা বলতে, ছলো ছলো চোখে জানতে চাইতে তুমি আমায় কতখানি ভালোবাসো আনিত। এই প্রশ্নের জবাব আমি কোনোদিনই দিতে পারিনি। আমি জানতাম আমি তোমায় ভালোবাসি, কিন্তু কতটা ভালোবাসি সেটা কোনোদিন মেপে দেখার প্রয়োজন বোধ করিনি। ভালোবাসা তো মাপঝোঁক করার জিনিস না। তবে টের পেতাম তুমি অসুস্থ হলেই আমার বুকের মাঝে তুমুল এক ঝড় উঠত। তোমায় কষ্ট পেতে দেখলে আমার বুকে রক্তক্ষরণ হতো। আমি তোমায় ভালোবাসতাম, শুধু ভালোই বাসতাম। ভালোবাসার সাথে আনুষঙ্গিক আরও অনেক কিছু প্রয়োজন থাকে, আমার কাছে ওইসব কিছু ছিল না। তাই হয়তো আজ আমার আর তোমার এত দূরত্ব। তরু, তোমার স্বাধীনতার প্রয়োজন ছিল আর আমার তোমাকে, কিন্তু তোমার স্বাধীনতায় আঘাত না করেও যে আমি তোমায় নিজের কাছে রাখতে পারতাম, সেই চিন্তা কখনো আমার মাথায় আসেনি। আমাদের রঙিন সময় ফুরালো, হয়তো আমার হঠকারিতা আর উদাসীনতার কারণেই ফুরালো। সম্পর্ক হারিয়ে গেল, চেনা জানা ডাকনামও সরে গেল, দূর হয়ে গেল লুকিয়ে চুপিয়ে একটু দেখা করার জন্য আমাদের আকুলতা। কিন্তু যা ফুরালো না তা হলো তোমার প্রতি আমার গভীর অনুরাগ। তোমায় ভালোবাসি, কেবল ওই সত্যটাই অস্বীকার করতে পারলাম না। জীবনে আরও কয়েক কদম এগিয়ে একটু আনন্দ খুঁজে নিতে পারলাম না। ভাবতাম তরু তো ফিরবেই, একদিন তরু আসবেই আমার কাছে। আমি তরুর নীর, তরু আর কোথায় যাবে আমাকে ছেড়ে। কিন্তু যেদিন তোমার বাগদান হলো শরণ নামের ওই ছেলেটার সাথে, সেদিন আমার পাহাড় সমান আত্মবিশ্বাসে ধস নামলো এক প্রকার। আমি মুখ থুবড়ে পড়ে গেলাম মাটিতে। আমার তরু তার হাতে অন্য ছেলের পরানো আংটি নিয়ে ঘুরছে। আমার ঠিক হজম হলো না বিষয়টা, কিন্তু কি আর করার। আগেই বললাম আমাদের সুন্দর সময় ফুরিয়ে গেছে। আমি আর তুমি এখন আলোকবর্ষ দূরে অবস্থান করা দুজন সাধারণ মানুষ। তরু আর বাচ্চা নেই, ওর বুঝ হয়েছে। ভালোবাসলেই যে কেঁদে কেঁদে মরতে হবে, গাল ভাসাতে হবে, এই চিন্তাধারা আর তার নেই। সে এখন শক্ত হয়েছে, মাশাআল্লাহ। তবে তরু, আমি কি একবার একটা অনুরোধ করব তোমায়? অনুরোধ না, মিনতি বলতে পারো। খুব অসহায় আর দিশেহারা হয়েই তোমায় লিখছি। কি লিখছি তাও জানি না, শুধু বলতে চাই তুমি কি আমায় আর একটা সুযোগ দিবে প্লিজ? আমি জানি না এই কথার আদৌ কোনো ভিত্তি আছে কিনা। আমি জানি না আদৌ তুমি এই চিঠি পড়বে কিনা।
এর বাইরে আমি আর করার মতো কিংবা চাওয়ার মতো কিছুই খুঁজে পাচ্ছি না। আসলে হয়েছে কি, তুমি আমায় বিয়ে করবে না এটা মেনে নেওয়া যতটা কষ্টের, এর চেয়েও বেশি কষ্টের হলো তুমি অন্য কাউকে বিয়ে করছো সেটা মেনে নেওয়া। আমায় বিয়ে না করো, তবে ওই বিয়েটা অন্তত ভেঙে দাও। আমি চাই না তোমার জীবনের দ্বিতীয় পুরুষ হতে। তরু, আমি তোমায় প্রচণ্ড ভালোবাসি। আমি কোনো সিনেমার নায়ক না, তোমায় তুলে নিতে পারবো না, জোর করতে পারবো না, নাটকীয় কিছু করতে পারবো না। আমি গড়পড়তা মানুষ, আমি কেবল তোমায় অনুরোধই করতে পারি। প্লিজ তরু, বিয়েটা করো না প্লিজ, আই বেগ। তরু হেঁচকি তুলে তুলে পুরোটা চিঠি পড়ে শেষ করলো। চিঠি শেষ করেই বড় করে শ্বাস ছাড়ল। ঠিক তখনই চেয়ার টেনে বসে এলোমেলোভাবে কয়েক লাইন লিখল। সে লিখল, আনিত, আমি বহুবার চেয়েছিলাম সম্পর্কটা ঠিক করতে, কিন্তু তুমি আমার 256টি মেসেজ আর 134টা কল উপেক্ষা করে তুমি তোমার জেদ টিকিয়ে রেখেছিলে। সেবার যদি একটি বারের জন্য নিজের দম্ভ সরিয়ে আমার অসহায়ত্ব বুঝতে, তাহলে আজ বোধহয় তরিয়াপুর মতো একটা ছিমছাম সংসার আমাদেরও হতো। যেই অসহায়ত্ব নিয়ে তুমি আমায় এই চিঠিটা লিখলে, ঠিক ওই পরিমাণ অসহায় হয়েই আমি সেদিন ফোন করেছিলাম তোমায়। যদি একবার আমার কথাটা শুনতে, যদি একবার বুঝতে আমি কি পরিমাণ নিরুপায় হয়েছি, তাহলে হয়তো স্মরণের সাথে কোনো দিন দেখাই হতো না আমার। যাকগে, সে কথা রাখো। তুমি সেদিন বলেছিলে আমি কি বিয়ে করতে ভয় পাচ্ছি নাকি। খুব নির্লিপ্তভাবে এড়িয়ে গেলে আমার অনুভূতি। আমার ভয়টা আসলে কিসে তুমি জানতে, তবু একবার এগিয়ে এসে হাত ধরনি আমার। আমি অতি আনন্দের সাথে তোমায় জানাতে চাই আমার ভয় কেটে গেছে। আমি আর বিয়ে করতে ভয় পাচ্ছি না। বাগদানের পর আমার পক্ষে বিয়ে ভাঙা অসম্ভব। মাফ করবে, ভালো থাকবে। তোমার আসল সমস্যাকে হটকারিতা আর উদাসীনতার আড়ালে চাপিয়ে দিবে না। তোমার আসল সমস্যা হলো তোমার পুরুষালী অহমিকা। পারলে সেটা ঝেড়ে ফেলো, তবেই পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক আর শ্রেষ্ঠ স্বামী হতে পারবে। ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, এবার একটু শান্তি চাই। ইতি, তরু। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এলো। তরু সেই আগের মতোই নির্লিপ্ত নির্বিকার। যা কিছু হচ্ছে সবটা চোখ ভরে দেখছে। কাল তার বিয়ে। এই উপলক্ষে বাড়ি ঘর সব ঝলমলে আলোক বাতিতে সাজানো হয়েছে। চাচিরা সবাই মিলে হলুদ অনুষ্ঠান করার জন্য বসার ঘর সাজিয়েছে। আপাতত আকদ হবে, মূল অনুষ্ঠান হবে আরও বছরখানেক পর। সন্ধ্যা নামতেই ত্রিনা আর তরি মিলে তরুকে একটা সুন্দর মেহেদি রঙের শাড়ি পরালো। আসফি একটা চেয়ারে বসে তাদের দেখছিল। তার মুখ বেশ শান্ত, ভেতরে ভেতরে তার দম বন্ধ হয়ে আসছে। সে চাইছে না বিয়েটা হোক। আনিত ভাই পাগলের মতো ভালোবাসে তরুকে। যদিও সে নিজেকে খুব স্বাভাবিক দেখাচ্ছে, তবে ভেতরে ভেতরে তার সব তোলপাড় হয়ে যাচ্ছে। আনিত আজ বেশ কিছুদিন পর তরুদের বাড়িতে এসেছে। সেদিন তুসিবের কাছ থেকে চিঠি পাওয়ার পর সে আর তরুর সাথে কোনো যোগাযোগ করেনি। তার খুব অসহ্য লাগছিল। শ্বাসটা গলার কাছে এসে আটকে যাচ্ছিল। তবুও মিছিমিছি নিজেকে স্বাভাবিক দেখতে হলো। সেই স্বাভাবিক মুখের আড়ালে আনিতের চরম অসহায় সত্তাটা চাপা পড়ে গেল। কাল রাতে সে ঘরে বসে নিজের চুল টেনেছে, শরীর খামচে জখম করেছে। বাকি রাত শেষ করেছে একের পর এক সিগারেট ধরিয়ে। আর মাত্র কয়েক ঘন্টা, এরপরেই তরুর সাথে তার মোটা দাগে চূড়ান্তভাবে বিচ্ছেদ হবে। এরপর সব শেষ। আনিত সেদিন বাড়িতে এসেও চুপ করে বসার ঘরের একটা সোফায় বসল। তার চোখে দুটো ঘোলাটে বড় বড় নিঃশ্বাসে নিজেকেও শান্ত করে আনিত যন্ত্রের মতো বসে রইল সোফায়। একটু পরে তরুকে আনা হলো। পরনে সুন্দর একটি মেহেন্দি রঙের শাড়ি, মুখখানা দীপ্তিহীন। বসার ঘরের সোফায় আনিতকে দেখেই বোধহয় একটু মিইয়ে গেল কিছুটা। আনিত 2 হাত মুঠ করে বসে রইল সোফায়। তার চোখের সামনেই একে একে সবাই তরুকে হলুদ ছোঁয়ালো, মিষ্টি খাওয়ালো, হেসে কুটি কুটি হলো। আনিত পাথর হয়ে বসে কেবল চেয়েই রইল তাদের দিকে। হঠাৎ মারুফ পেছন ফিরে বলল, আনিত, তুই ওইদিকে কেন? আয়, তরুকে একটু হলুদ মাখিয়ে যা। আনিত শুকনো ঢোক গিলল। ফ্যাকাশে চোখে তরুর মুখটার দিকে তাকিয়ে বলহীন কণ্ঠে বলল, আমি? হ্যাঁ, আয় না। তরুর চোখ আর্দ্র হলো। ভেজা চোখ নিয়েই সে দেখল আনিত সোফা থেকে উঠে তার দিকে এগিয়ে আসছে। আনিতের পদক্ষেপগুলো এলোমেলো,
এগিয়ে সে এক পলক দেখল তরুকে। ত্রিনা বলল। আনিত তাকালো হলুদের বাটির দিকে, তারপরে কাপা কাপা হাতে কিছুটা হলুদ পাটা হাতে নিল। তরু নির্নিমেষ চোখে দেখল তার কাঁপতে থাকা হাতটা। এরপর যখন আনিত বিবর্ণ চোখে এক ঝিলিক তাকালো তার দিকে, তখনই তরু কেমন যেন ছন্নছাড়া হয়ে গেল। চোখ দুটো হু হু করে জল ভর্তি হলো। তরু প্রাণপণ চেষ্টা করলো কান্না থামানোর। ঝমঝম করে স্টিলের বাটি মেঝেতে পড়ার শব্দ হলো। সবাই হা করে বা ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে। বাটিটা ফেলেছে আনিত। এক ধাক্কায় উপটান আর হলুদ বাটার বাটিটা সে ফেলে চোখের পলকে জড়িয়ে ধরল তরুকে। ভীষণ মজবুত আলিঙ্গন। তরুর দম বন্ধ হয়ে এলো। ঘরভর্তি মানুষ চোয়াল ঝুলিয়ে তাকালো তাদের দিকে। তরু পাথরের মতো দাঁড়িয়ে আছে। এতক্ষণ ধরে যে জলটুকু সে আটকে রেখেছিল সেটা এখন বাধাহীন হয়ে গড়িয়ে পড়ছে দুই চোখ দিয়ে। আনিত তাকে জড়িয়ে রেখেই তার কাঁধে কপাল ঠেকালো। জনস্বরেও প্রচণ্ড দুর্বল হয়ে বলল, তরু, আই জাস্ট লস্ট মাই সেলফ। আমি সব সংযম ভুলে যাচ্ছি, প্লিজ ডোন্ট টেক মি রং, কিন্তু আমি সত্যিই পারছি না, একদমই না। তরুর পরনে একটা লাল বেনারসি শাড়ি। শাড়ির আঁচলে খুব ঘন সুতোর কাজ। তাকে দেখাচ্ছে টুকটুকে লাল মাটির টেপা পুতুলের মতো। আজ তার বিয়ে হয়েছে। সে এখন বসে আছে তার স্বামীর শোবার ঘরে। এই ঘরটা অবস্থা তার বহু দিনের চেনা। আগেও এসেছে অনেকবার। ওহ, তার স্বামীর নাম বলা হয়নি। না না, ওই ইঞ্জিনিয়ার সাহেবের সাথে তরুর বিয়েটা হয়নি শেষ পর্যন্ত। তরু বিয়ে করেছে তার 10 বছরের পুরাতন প্রেমিক আনিতকে, তবুও বিশাল এক যুদ্ধ করে। বিয়ের আগের দিন যখন সে সোহেল সাহেবকে গিয়ে সবটা কথাটা জানালো, ভদ্রলোক রীতিমতো চিৎকার করে উঠলেন রাগে। কাল বিয়ে, আজ সে বলছে তার আনিতকে পছন্দ, সে তাকেই বিয়ে করতে চায়। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, তাহলে তুমি তখন কেন বলোনি যে তোমার পছন্দ আছে? তখন আর এখনের পরিস্থিতি আলাদা বাবা। 2 মিনিটেই তো পৃথিবীতে কত কিছু হয়ে যায়। আর 2 মাসে বুঝি আমার মত পাল্টাতে পারে না? সোহেল সাহেব হাঁপাতে লাগলেন রাগে। পাত্রপক্ষকে তিনি কী জবাব দেবেন, কোথায় গিয়ে মুখ লুকোবেন? ছেলেমেয়েরা অবশ্য খুবই খুশি। এমন সিনেম্যাটিক বিয়ে কবেই বা দেখেছে তারা। একদিকে সোহেল সাহেব চিৎকার চেঁচামেচি, অন্যদিকে বাড়ির ছোট সদস্যদের সীমাহীন আনন্দ। এর মধ্যেই শরতের এক বিকেলে তরুর সাথে আনিতের বিয়ে হয়ে গেল। কি অদ্ভুত! তরুর এই কথা ভাবলেই অবাক লাগে খুব। রাতে আনিত এলো তার ঘরে। দুজনের চোকাচোকি হতেই তরুর চোখ পাকালো। হাত দুটো হাঁটুর উপরে রেখে বলল, তোমার পাকামোর জন্য আজ এই দুর্গতি হয়েছে। বাবার ফেসলেস হয়েছে। মানুষের সামনে জলজ্যান্ত জোকারে পরিণত হয়েছি আমরা। আনিত হাসল। ভেতরে এসে বেশ নির্দ্বিধায় তরুর গা ঘেঁষে বসল। পাঞ্জাবির বোতামটা একটু ঢিলে করে স্বচ্ছন্দে খাটের সাথে হেলান দিয়ে বলল, আর আমি যে আলটিমেট ক্লাউনে পরিণত হয়েছি সেটার কি? একেবারে মান সমানের ল্যাটকা খিচুড়ি বানিয়ে ঘর ভর্তি লোকের সামনে চোখের পানি ফেলেছি। আমার প্রেস্টিজ, আমার সেলফ রেসপেক্ট কোথায় গিয়ে থামলো? তরু চোখ গরম করে তার দিকে তাকালো। অস্থির হয়ে চারপাশে কিছু একটা খুঁজল। সেরকম কিছু না পেয়ে নিজের হাত থেকে বেশ মোটা একটা একজোড়া বালা খুলে সেটা নাক বরাবর ছুঁড়ে মারল আনিদের। দুম করে পিঠে একটা কিল বসিয়ে দিল। আবার সেলফ রেসপেক্টের বাণী কপচাচ্ছ? পানির সাথে গুলিয়ে খা সেলফ রেসপেক্ট। গুয়ের সেলফ রেসপেক্ট তোমার? তরু ফোঁস করে দুটো শ্বাস ছাড়ল। আনিত হো হো করে হেসে উঠল তার কথা শুনে। এক টানে তরুর হাতটা নিজের কাছে এনে ঠিক বুকের বাপাসটায় চেপে ধরল। হাসতে হাসতে বলল, আচ্ছা যাও, আজ আর কোনো সেলফ রেসপেক্টের চর্চা হবে না। লজ্জা শরম সব পানির দরে ছেড়ে দিলাম, ঠিক আছে? তরুর 2 চোখ সরু করল, চাপা হাসল। লাজুকতায় রক্তিম হলো 2 গাল। আনিত মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে বলল, সুন্দর লাগছে তরু, অনেক সুন্দর লাগছে। আই লাভ ইউ সো মাচ। তরু বরফ গলা জলের মতো গলে পড়ল। লজ্জায় আর ভালো লাগায় আবির ছড়ালো মুখে। মৃদু হেসে আনিতের মুখটার দিকে তাকিয়ে গভীর স্বরে সেও বলল, আই লাভ ইউ টু। সো ফ্রম নাও দিস ইজ আওয়ার হোম, এ সুইট হোম। হোয়ার? তরু সাথে সাথেই জবাব দিল, Where Toru will love Anit for ages and ages. Where stripping will last forever. Where Anit will never again have to lie down with a heavy heart.
যেখানে যুগ যুগ ধরে তরু আনিতকে ভালোবাসবে, যেখানে যুগ যুগ ধরে বসন্ত চলবে, যেখানে আর কোনো দিন আনিতকে মন খারাপ করে শুয়ে থাকতে হবে না।